সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনলাইন ক্লাসে 11টার ক্লাসে পদার্থবিজ্ঞান বিভাগ প্রথম পত্রের তরঙ্গ অধ্যায় পড়ানোর ক্ষেত্রে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো যে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনলাইন ক্লাসগুলো চলমান আছে এবং তারই ধারাবাহিকতায় আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তরঙ্গ অধ্যায় পড়ানো শুরু করেছি। আমরা অনেকটা পড়াই ফেলছি। এর আগের ক্লাসগুলো দেখলে তোমরা দেখতে পারবা আমরা তরঙ্গ অধ্যায়ে মূলত শব্দ নিয়ে আমাদের পড়ানো এবং শব্দ বিষয়ক সার্বিক বিষয় আমরা ধীরে ধীরে গভীরভাবে বর্ণনা করার চেষ্টা করতেছি। তোমরা বিষয়গুলো ভালোভাবে পড়ো এবং যদি সমস্যা মনে হয় তাহলে পূর্বের লেকচারগুলো আবার বারবার দেখো আমরা গত ক্লাসে তোমাদের স্থির তরঙ্গের গাণিতিক রাশিমালা বিশ্লেষণ এবং কখন সুস্পন্দবিন্দু নিষ্পন্দবিন্দু তৈরি হয় এই সার্বিক বিষয় আমরা বোঝানোর চেষ্টা করছি। তোমরা হয়তো ক্লাসগুলো ভালোভাবে দেখছো এবং সুস্পন্দবিন্দু এবং নিষ্পন্দবিন্দুর ক্ষেত্রে λ/4 এর জোড় এবং বিজোড় গণিত অবস্থানে তৈরি হয় সেসব বিষয় সবই দেখছো। আমরা শেষে যে বিষয়টি পড়াতে লাস্ট ক্লাস শেষ করছিলাম সেই বিষয় দিয়ে আমরা শুরু করব। আমাদের আজকের ক্লাসের শুরুতেই আমরা গত ক্লাসের যে শেষের টপিক ছিল সেখানে আমরা পড়াচ্ছিলাম তোমাদের মুক্ত কম্পন, পরবশ কম্পন, অনুনাদ এবং অনুনাদী বক্স। অনুনাদী বক্স সম্পর্কে আমরা পড়াইছি। আমি আরেকটু যদি বিষয়টি বর্ণনা করে শুরু করি, মুক্ত কম্পন হলো কোনো বস্তু তার নিজস্ব আকার আকৃতি গঠন বিচার করে যে নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হতে থাকে তাকে বলা হয় মুক্ত কম্পন। পরবশ কম্পন কি? পরবশ কম্পন হলো কোনো বস্তু তার নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হওয়ার চেষ্টা করবে, তার উপর অন্য একটা কম্পনে কম্পিত বস্তুর প্রভাব যদি তৈরি হয় তাহলে বস্তুটি প্রথমে তার নিজস্ব কম্পনে কম্পিত হওয়ার চেষ্টা করবে এবং আস্তে আস্তে তার উপর আরোপিত কম্পাঙ্কে কম্পিত হবে। এভাবে আরেকটা বস্তুর কম্পনের প্রভাবে যখন একটি বস্তু কম্পিত হওয়া শুরু করে তখন তাকে বলা হয় পরবশ কম্পন। আমরা উদাহরণস্বরূপ বলছিলাম যে তুমি তোমার নিজের ইচ্ছা মতো যদি কাজ করো, নিজস্ব ইচ্ছা মতো, সেটা মুক্ত কম্পন। যদি নিজের ইচ্ছা মতো চেষ্টা করো কিন্তু তোমার পরিবারের গার্ডিয়ানের প্রভাব তোমার উপর যদি পড়ে বা তুমি যেভাবে চাচ্ছ টিচার তোমাকে সেভাবে পড়তে দিচ্ছে না বা তোমার বল প্রয়োগ করতেছে, তোমাকে একটা নির্দিষ্ট কাঠামোতে রাখতেছে, তো প্রথমত তুমি নিজের মতো চেষ্টা করো, তারপর যদি আরেকজনের দ্বারা প্রভাবিত হও সেটা হচ্ছে পরবশ কম্পন। কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো অনুনাদ। দেখো অনুনাদ কি? অনুনাদ সম্পর্কে আমাদের খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে। অনুনাদ অনুনাদের ইংরেজি হচ্ছে রেজোন্যান্স। কোন বস্তু, তাহলে আমরা জানলাম প্রত্যেকটা বস্তু তার নিজস্ব কম্পনে কম্পিত হওয়ার চেষ্টা করে। একটা বস্তু তার নিজস্ব কম্পনে কম্পিত হওয়ার চেষ্টা করলেই সেই কম্পনে সবসময় কম্পিত হতে পারে না, তার উপর আরোপিত আরেকটি কম্পাঙ্ক, যেমন আমরা প্র্যাকটিক্যালি যখন তোমাদের দেখাবো সুশলাকা দিয়ে কিভাবে অন্য একটি তারের উপর সুশলাকার কম্পাঙ্কে কম্পন তৈরি করে সেটাকে ট্রান্সমিট করা হয়। এখন কোন বস্তু যেই কম্পাঙ্কে নিজে কম্পিত হচ্ছে আর তার উপর যেই কম্পাঙ্কের কম্পন অ্যাপ্লাই করা হয়েছে, আমি আবার যদি বলি, ধরে নাও এই বস্তুর কম্পাঙ্ক 256 হার্টজ আর এর উপর যেই বস্তুর কম্পাঙ্ক আমরা প্রয়োগ করলাম, এভাবে প্রয়োগ করলাম, এই বস্তুর কম্পাঙ্ক 256 হার্টজ, তাহলে কি দাঁড়ালো? একটা বস্তু তার নিজস্ব যে কম্পাঙ্কে কম্পিত হচ্ছে সেটাও 256 আর তাকে কাঁপাতে চেষ্টা করতেছে আরেকটা বস্তু, এরও হচ্ছে 256। তখন কি হবে? দুইজনের ইচ্ছা সমান, তাহলে সর্বোচ্চ আউটপুট পাবো আমরা, সর্বোচ্চ বিস্তার সহকারে তখন
বস্তুটি কাঁপতে থাকবে। তাহলে একটা বস্তু তার নিজস্ব কম্পনে কম্পিত হলে সেটাকে বলা হয় মুক্ত কম্পন। যখন একটা বস্তুর কম্পাঙ্ক একরকম আরেকটা আরেক রকম, একটা দিয়ে আরেকটাকে কম্পিত করলে বলা হবে পরবেশ কম্পন। আর যখন দুইটার কম্পাঙ্ক সমান হয়ে যাবে তখন সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হবে। মনে করো যে তুমি নিজেও প্রচন্ড পড়াশোনা করতে আগ্রহী, আমিও তোমাকে পড়াশোনা করাতে আগ্রহী, তাহলে কি হবে? তাহলে খুব ভালোভাবে পড়াশোনাটা চলমান হবে। এইরকম একটা কন্ডিশনকে বলা হয় অনুনাদ। আমি আবারও বলি, মনে করো যে তুমি নিজেও পড়াশোনা করতে চাও, আমিও তোমাকে প্রচন্ড পড়াশোনা করাতে চাই, তুমিও প্রচন্ড পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই এই দুইটার কম্বিনেশন খুব ভালো হবে। অনুনাদও সেরকম একটা ঘটনা, যেখানে যেই বস্তু নিজে কাঁপতেছে সেও যেই কম্পাঙ্কে কাঁপে, তার উপর আরোপিত কম্পনও একই হয়, তখন অনুনাদ তৈরি হয়। তাহলে আশা করি অনুনাদ সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবং অনুনাদী বাক্স মানে রেজোনেন্স বক্স বা অনুনাদী বক্স আমি এর আগে বলছি, যেমন ঢোলের ভিতরে ফাঁপা থাকে, ঢোলটাকে এমনভাবে তৈরি করা হয় যেমন ঢোলের কম্পন তার ভিতরের এনভায়রনমেন্টের কম্পন সমান হয়, ফলে এখানে অনুনাদ তৈরি হয়, শব্দ উচ্চ স্বরে হয়। গিটারের ভিতরে যে ফাঁকা অংশ থাকে সেখানেও অনুনাদ হয়। এরকম বেহালা আরো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, যেমন বাঁশিতে আমরা যে ফু দিই, বাঁশিতে কি ফু দিলেই বাঁশি বাজতে শুরু করে? বাঁশিতে ফু দিলেই বাঁশি সবসময় বাজে না, বাঁশিকে নির্দিষ্ট সিস্টেমে বাজাতে হয়। তাহলে তোমরা দেখো, বাঁশিকে বাজাতে হলে আমাদেরকে একটা নির্দিষ্ট সিস্টেমে ফু দিতে হবে। সেই ফু দেওয়ার কম্পাঙ্ক এমন হতে হবে যে ওই ফুয়ের কম্পাঙ্ক এবং বাঁশির ভিতরের এনভায়রনমেন্টের কম্পাঙ্ক দুইটা মিলে অনুনাদ হবে। তার মানে আমরা বাঁশির অভ্যন্তরে তার পরিবেশের কম্পাঙ্ক সমান কম্পাঙ্কে ফু দিতে হবে, তখন বাঁশির কম্পাঙ্ক এবং আমাদের প্রয়োগকৃত কম্পাঙ্ক এক হয়ে সর্বোচ্চ বিস্তার সহকারে সেখানে একটা ভাইব্রেশন তৈরি হবে, সমদশা পরিপাতিত হয়ে উচ্চ শব্দ তৈরি হবে, এবং এটা বাঁশির সুর। সুতরাং বাঁশি সবাই বাজাতে না পারার কারণ আমরা পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারি। বা ঢোলে আঘাত করলেই সুন্দর শব্দ তৈরি হবে না, ঢোলের আঘাতগুলো অবশ্যই অনুনাদ মেনটেন করে। আরও কিছু বিষয় আছে, আমরা সামনের দিকে আরও তোমাদের বিভিন্ন মিউজিক্যাল সিচুয়েশনে আমাদের কিভাবে শব্দকে ব্যবহার করি, পদার্থবিজ্ঞানের ব্যবহার কোথায়, সেগুলো আমরা দেখাবো। আপাতত তোমরা দেখলা যে বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন ঢোল, তবলা, গিটার, বাঁশি, এগুলোর ক্ষেত্রে আমরা যেই বল প্রয়োগ করি বা যেই শব্দ প্রয়োগ করি তার কম্পাঙ্ক এবং ওই বস্তুর নিজস্ব গাঠনিক কম্পাঙ্ক সমান হয়, তখনই বাজতে শুরু করে। এই বিষয়ে তোমরা বই আরেকটু পড়ে ফেলো। আমরা এখন শুরু করব তরঙ্গের তীব্রতা। সবাই খাতা কলম বের করো এবং লেখো তরঙ্গের তীব্রতা। যদি তোমাদের শব্দ শুনতে বা দেখতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসে জানাও।
বোর্ডে যা লেখা আছে এগুলো সব লিখে নাও তোমরা। আমি আবারও বলি, যদি তোমাদের লেখা দেখতে কোনো সমস্যা হয় বা শব্দ স্পষ্ট না শোনায় তোমরা কমেন্টসে জানাও, তাহলে আমি সেভাবে চেষ্টা করব। বোর্ডে যা লেখা আছে সবাই লিখে ফেলো। আচ্ছা, সবাই লক্ষ্য করো, তীব্রতা শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। তীব্রতা বলতে আসলে কি বোঝায়? আমরা দৈনন্দিন জীবনে তীব্রতা শব্দটি ব্যবহার করে থাকি। যেমন ধরো, এখন বাইরে গেলে তোমার কাছে মনে হবে বাইরে তীব্র রোদ, প্রচন্ড রোদ বা তীব্রতা বেশি। আমরা বলে থাকি যে আজকে রোদের তীব্রতা বেশি। আসলে আমরা কি বোঝাচ্ছি? আমরা যদি বলি যে রোদের তীব্রতা বেশি, তীব্র রোদ, তাহলে আমরা আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় কি বলতে চাচ্ছি সেই বিষয় নিয়ে যদি আমরা আজকে কথা বলি। দেখো, তীব্রতাকে ডিফাইন করার আগে আমরা সমীকরণে আসব। I = P/A। তীব্রতাকে I দিয়ে প্রকাশ করা হয়। সবকিছুর ক্ষেত্রে তীব্রতা থাকতে পারে। আগুনের তাপের তীব্রতা থাকতে পারে, সূর্যের আলোর তীব্রতা থাকতে পারে, শব্দেরও তীব্রতা থাকতে পারে। তীব্র শব্দ আমাদের কানে শ্রবণে সমস্যা তৈরি করে। সেগুলো আমরা দেখব যে শ্রবণের সমস্যাটা আসলে কত ডেসিবেলে কেমন সমস্যা হয়। এখানে দেখো, I = P/A। I = P/A, এখানে P হচ্ছে ক্ষমতা আর A হচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যেই ক্ষমতা, শব্দের প্রতি একক ক্ষেত্রফলে তরঙ্গের যে ক্ষমতা, তাকে আমরা বলতে পারি তরঙ্গের তীব্রতা। সমীকরণ থেকে এটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটু গুছিয়ে সুন্দরভাবে বলার চেষ্টা করব, কিন্তু সমীকরণ থেকে আমরা বলতে পারি যে প্রতি একক ক্ষেত্রফলের ক্ষমতাই হলো তীব্রতা। কিন্তু এটাকে যদি আমরা একটু ভেঙে বলি, প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকে বলা হয় তরঙ্গের তীব্রতা। আমি আবারও বলতেছি, প্রতি একক ক্ষেত্রফলে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তরঙ্গ আকারে তাকে বলা হয় তরঙ্গের তীব্রতা। কেন আমরা P/A কে এইভাবে লিখলাম? কারণ P = আবার আমরা জানি W/T। W কে কাজ বলা হয়, শক্তিও বলা যায়, কারণ কাজ এবং শক্তির একক একই জুল। তাহলে P = যদি W/T হয়, P ভেঙে দিলে I = W/AT। আবার A কে যদি গোলাকার তলের ক্ষেত্রে আমরা ইউজ করি, তাহলে আর ব্যাসার্ধের গোলাকার পৃষ্ঠের ক্ষেত্রে A = 4π² লেখা যায়। তাহলে সমীকরণ আমাদের কি দাঁড়াচ্ছে? I = P/A অথবা W/AT। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হবে তাকে বলা হবে তরঙ্গের তীব্রতা। তাহলে তীব্র রোদ বলতে আমরা কি বুঝবো? তীব্র রোদ বলতে আমরা এটা বুঝবো যে আজকের রোদ প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে অনেক বেশি শক্তি নিয়ে আসতেছে। তাহলে আমাদের শরীরের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলেও প্রতি একক সময়ে বেশি বেশি শক্তি সূর্যের আলো থেকে আসতেছে, ফলে আমরা বেশি তাপ অনুভব করতেছি একই ক্ষেত্রফলে। এজন্য আমরা বলবো সূর্যের আলোর তীব্রতা বেশি। একইভাবে তরঙ্গের ক্ষেত্রেও তাই, প্রতি একক ক্ষেত্রফলে তাহলে 3টা রাশি দিয়ে আমরা এই তীব্রতাকে ডিফাইন করে ফেলতেছি। আমরা সমীকরণ বুঝলে আমাদের ডেফিনেশন হয়ে যাচ্ছে, আমাদের এটা মুখস্থ করার বা মনে রাখার চেষ্টা করার কোনো দরকার নেই, তুমি এমনি পারবা। 3টা রাশি, একটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি আপতিত হচ্ছে বা সঞ্চালিত হচ্ছে বা অতিবাহিত হচ্ছে তাকে বলা হয় তীব্রতা। তাহলে দেখো, তীব্রতা বলতে আমরা কি বুঝবো? যে যারই তীব্রতা হোক, আমরা বুঝবো অবশ্যই একটা ক্ষেত্রফল আছে, সেই প্রতি একক ক্ষেত্রফলে একক সময়ে অনেক বেশি বেশি শক্তি এসে আপতিত হচ্ছে, ফলে তার তীব্রতা বেশি হচ্ছে। সময় গুরুত্বপূর্ণ, ক্ষেত্রফলও গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, তীব্রতার একক কি? তোমরা যদি তীব্রতার একক লক্ষ্য করো তাহলে দেখবা যে
কাজের একক জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড, জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। অথবা যদি আমরা এই সমীকরণ থেকে আসি তাহলে ওয়াট পার মিটার স্কয়ার, তাহলে তুমি এটাও বলতে পারো জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার অথবা ওয়াট পার মিটার স্কয়ার। তবে ওয়াট পার মিটার স্কয়ারই খুব বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা এখন আরো একটি গাণিতিক রাশিমালার প্রতিপাদন দেখব তরঙ্গের তীব্রতা সম্পর্কিত। তোমাদের যদি কোনো আমার আজকে পড়ানোর অবস্থায় যদি কোনো টপিকে কোনো সমস্যা মনে হয় সেই বিষয়ে প্রশ্ন করবা, আমরা চেষ্টা করব আমাদের এই পড়ানোর বিষয়ে প্রাসঙ্গিক প্রশ্নগুলোকে সলভ করার।
তোমরা সবাই লিখে ফেলো, বোর্ডে আমি যা লিখছি দ্রুত লিখে ফেলো। দেখো সমীকরণ সেট করে সবকিছু লেখা আছে, আশা করি বুঝতে সমস্যা হবে না, আমি দ্রুত এক্সপ্লেন করে দেবো, আগে লিখে ফেলো সবাই। আর আমি আবারও বলতেছি, যদি তোমাদের মনে হয় শব্দের সমস্যা, আচ্ছা তোমাদের দেখতেছি যে অনেকেই মুস্তাফিজুর রহমান লিখতেছে যে দেখা যায় না, দেখা যায় না, বোঝা যায় না। যদি বাকিদের এই সমস্যা হয়, এটা কি শুধু মুস্তাফিজুরের সমস্যা নাকি আসলে দেখা যাচ্ছে না বা বুঝতে সমস্যা হচ্ছে? বাকিরা কমেন্টস করে জানাও। যদি কোনো সমস্যা মনে হয় কমেন্টস করে জানাও, আমি এখন এক্সপ্লেন করব। সমস্যা শুধু মুস্তাফিজের জন্য হচ্ছে কি না, নাকি সবাই দেখতে সমস্যা হচ্ছে? সাউন্ড এবং কেউ একজন কমেন্টস করে জানাও, সাউন্ড এবং ভিডিও দেখা যাচ্ছে কিনা, যারা অনলাইনে আসছো কমেন্টস করে জানাও যে ভিডিও এবং সাউন্ড দেখা যাচ্ছে কিনা। সম্ভবত মুস্তাফিজুর দেখতে পাচ্ছে না, বাকিদের সমস্যা হচ্ছে কিনা। যারা অনলাইনে আসছো তাদের মধ্যে থেকে কেউ একজন কমেন্টসে জানাও যে লেখা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে দেখো তোমরা যদি আমাদের সাউন্ড এবং লেখা দুই কারণে সমস্যা হতে পারে, একটা হচ্ছে আমার এখানে ইন্টারনেটের সমস্যার কারণে এবং তোমাদের ইন্টারনেটের সমস্যার কারণে। যদি তোমাদের ওখানে সমস্যা হয় তাহলে সেই সমস্যা তোমরা ফাইন্ড আউট করে সলভ করো, আর যদি আমার এখানে দেখতে সবারই সমস্যা মনে হয় তাহলে তোমরা সেটা জানাবা, বা ক্লিয়ার হলেও একটা টেক্সট করে জানা রাখবে, যাতে আমি বুঝতে পারবো যে সবটা ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ। তোমরা এখানে লক্ষ্য করো, আমরা এতক্ষণ বললাম যে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তিকে ডাব্লিউ দিয়েও প্রকাশ করা যায়, ই দিয়েও প্রকাশ করা যায়, বা কাজ শক্তি দুটাকে একই মানে ব্যবহার করা যেতে পারে, কারণ কাজের একক জুল, শক্তির একক জুল। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি তরঙ্গ আকারে সঞ্চারিত হয় লম্বভাবে, তাকে বলা হয় তরঙ্গের তীব্রতা। এখন উপরে এবং নিচে দুইটাতে আমরা এল ইউজ করলাম। এল বলতে আসলে দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাহলে ইএল বাই এল টি। এখন দেখো এ এবং এল গুণ করলে কি হয়? ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার আর দৈর্ঘ্যের একক মিটার। তাহলে মিটার স্কয়ার এবং মিটার গুণ করলে আমরা জানি মিটার কিউব হয়, এবং মিটার কিউব আয়তনের একক। সুতরাং ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে গুণ করা হয় তাহলে অবশ্যই
আয়তন লেখা যায়, তাহলে আমরা নিচে তোমার ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যকে রিপ্লেস করে আয়তন লিখলাম। ভালোভাবে লক্ষ্য করো, এই যে ভি এর মাথা একটু কেটে রাখছি, এটা হচ্ছে আয়তন। এখন এখানে আবার দেখো এল বাই টি আছে। এল হচ্ছে দৈর্ঘ্য এবং টি হচ্ছে সময়। দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ডকে আমরা আবার বলতে পারি বেগ। সুতরাং এল বাই টি না লিখে লেখা যায় বেগ। তাহলে এখানে যেহেতু আয়তন ভি বেগ ভি, এই জন্য আমরা দেখো আয়তনকে মাথা একটু কেটে রাখছি আর বেগটাকে এইভাবে লিখছি। এটাকে মিক্স আপ করে ফেলো না, একটা হচ্ছে বেগ আর নিচে হলো আয়তন। তাহলে দাঁড়ালো আই ইকুয়াল ইভি বাই ভি, শক্তি বেগ বাই আয়তন। এখন আসো, আমরা জানি যে কণা যদি সরল সঞ্চিত স্পন্দন স্পন্দিত হতে পারে। সরল সঞ্চিত স্পন্দন সম্পর্কে আমরা ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8 এর ডিটেইলস পড়াইছি, এবং এই সম্পর্কে তোমরা যারা এখনো চ্যাপ্টার 8 ক্লিয়ারলি পড়ো নাই তারা চ্যাপ্টার 8 পড়ে নেবে, এবং চ্যাপ্টার 8 থেকে আমরা এই সরল সঞ্চিত স্পন্দন সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো। এবং সরল সঞ্চিত স্পন্দনের ক্ষেত্রে যে বিষয়টি চলে আসে সেটি হলো, সরল সঞ্চিত স্পন্দনে আমরা দেখতে পারি যে যখন বেগ সর্বোচ্চ হয় তখন তার গতিশক্তি মোট শক্তি হয়। অ্যাকচুয়ালি গতিশক্তি এবং বিভব শক্তি সমষ্টি হচ্ছে মোট শক্তি। যদি গতিশক্তি সর্বোচ্চ হয় তাও সেটা মোট শক্তিতে পরিণত হয়, বা বিভব শক্তি সর্বোচ্চ হলেও মোট শক্তিতে পরিণত হয়। যেমন ধরো মোট শক্তি যদি হয় 100 জুল, মোট শক্তি যদি হয় 100 জুল, তাহলে এর মধ্যে যদি 40 জুল হয় গতিশক্তি, তাহলে বিভব শক্তি হবে 60। যদি 60 হয় বিভব শক্তি, গতিশক্তি হবে 40। কিন্তু যদি গতিশক্তি 100 হয়ে যায় তাহলে বিভব শক্তি হবে 0, তখন গতিশক্তি মোট শক্তি। আবার বিভব শক্তি যদি 100 হয়ে যায় তখন গতিশক্তি থাকবে না। তাহলে সর্বোচ্চ যদি হয় গতিশক্তি সেটাই মোট শক্তি, বা বিভব শক্তি যদি সর্বোচ্চ হয়ে যায় তখন এই বিভব শক্তি হবে মোট শক্তি, কারণ দুই শক্তির যোগফলই মোট শক্তি। আর একটা শক্তি যদি 0 হয়ে যায় আর তখন একটা শক্তি দিয়েই হবে মোট শক্তি। তাহলে এখানে ভি ম্যাক্স বেগ যখন সর্বোচ্চ, এখানে আমি লিখছি ম্যাক্স, ম্যাক্স মানে ম্যাক্সিমাম। বেগ যখন হবে সর্বোচ্চ তখন তার শক্তি হবে মোট শক্তির সমান, গতিশক্তি হবে মোট শক্তির সমান। তাহলে সর্বোচ্চ গতিশক্তি হলো সরল সঞ্চিত স্পন্দনের মোট শক্তি। তাহলে E ইকুয়াল হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটাকেই বলতে পারি আমরা মোট শক্তি। যদিও এই সমীকরণটি হলো গতিশক্তির সমীকরণ। আমি আবারও বলতেছি যে সমীকরণ গতিশক্তির, কিন্তু এই শক্তি মোট শক্তি, কারণ গতিশক্তি যখন সর্বোচ্চ হবে তখন সেই শক্তি হয়ে যাবে মোট শক্তির সমান, সেখানে আর কোনো বিভব শক্তি থাকবে না। আমি যদি চলাচল করি, হাঁটতে শুরু করি, তখন কি হবে? আমার শরীরের অভ্যন্তরীণ শক্তি বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। এখন যদি আমি সর্বোচ্চ দৌড়াতে থাকি, আমার শরীরের ভিতর কোনো বিভব শক্তি নাই, তখন আমার গতিশক্তি হবে মোট শক্তি। আবার যদি আমি কোনো কাজ না করি, চুপ করে বসে থাকি, তখন আমার শরীরের বিভব শক্তি হবে শরীরের মোট শক্তি। তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি শরীরের এই ক্ষেত্রে মোট শক্তি, সরল সঞ্চিত স্পন্দনের মোট শক্তি। আবার আমরা জানি ভি ইকুয়াল ওমেগা এ ভি ম্যাক্স, চ্যাপ্টার 8 থেকে তোমরা এই সমীকরণ পাবা। এখান থেকে আমরা শক্তির একটা সমীকরণ তৈরি করে নিলাম, তারপর 1 নম্বর সমীকরণ আমরা বসাই দিলাম। এখন আবার আমরা দেখো রো ইকুয়াল এম বাই ভি, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, এম ইকুয়াল রো ভি, মান বসাইলাম কাটাকাটির পর, হাফ রো ওমেগা স্কয়ার এ স্কয়ার ভি। এখানে আবার আমরা জানি ওমেগা ইকুয়াল 2 পাই এফ, কৌণিক কম্পাঙ্ক 2 পাই এফ বসায় দেওয়া হলো ক্যালকুলেশন করে। আই এর সমীকরণ দাঁড়ালো আই ইকুয়াল 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার রো ভি। তাহলে তরঙ্গের তীব্রতা আমরা এভাবেও বের করতে পারি, আই ইকুয়াল পি বাই এ। তরঙ্গের তীব্রতা আমরা এভাবে বের করতে পারি, আই ইকুয়াল ই বাই এটি। তরঙ্গ তীব্রতা আমরা ইভি বাই ভি দিয়ে করতে পারি, এবং 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার রো ভি। তরঙ্গ তীব্রতার চূড়ান্ত রাশিমালা আসলো 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার রো ভি। বই অন্যভাবে সাধারণ থাকলে আমি একটু সিকোয়েন্সিয়ালি নিয়ে আসছি 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার রো ভি। তোমরা যেটা করবা, সবাই বাসায়
এই সমীকরণে কি কি ম্যাথ এবং ক্রিয়েটিভ প্রশ্ন আছে সেগুলো সলভ করার চেষ্টা করবা। দেখবো অনেক প্রবলেম সলভ করাও আছে, এই সমীকরণের ব্যবহার আছে ভালো। পরীক্ষায় অ্যাডমিশন পরীক্ষা থেকে শুরু করে তোমার এইচএসসি পরীক্ষা সহ বিভিন্ন এমসিকিউ প্রশ্নে এই সমীকরণের প্রয়োগ আছে। এই সমীকরণ তোমরা ভালোভাবে দেখবা। আমি এই সমীকরণের প্রতিপাদন এবং এর মধ্যে ফিজিক্সটা নিয়ে কথা বললাম। এখানে এফ হচ্ছে কম্পাঙ্ক, আর এ হলো বিস্তার তরঙ্গের, রো হচ্ছে ঘনত্ব, আর ভি হচ্ছে বেগ। আয়তন অংশ কেটে গেছে, দেখো এখানে আয়তন কেটে গেছে, এখানে ভি হচ্ছে বেগ। তাহলে 1 2 3 4 এই চারটা মান জানা থাকলে তুমি তরঙ্গের তীব্রতা বের করতে পারবা। আশা করি তোমরা তাহলে তরঙ্গের তীব্রতা কি এবং তরঙ্গের তীব্রতা দিয়ে আমরা কি কোন সমীকরণ 3 ব্যবহার করে আমরা বিভিন্ন প্রবলেমগুলো সলভ করব সেই বিষয়গুলো সবাই বুঝতে পারছো। এবং যদি বুঝে থাকো তাহলে আস্তে আস্তে হয়তো সমস্যাগুলো তোমরা সলভ করতে পারবা। দেখো সমস্যা সলভ করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদেরকে কমেন্টসে পরবর্তীতে সমস্যাগুলো জানাইলে আমি চেষ্টা করব সেগুলো নিয়ে সলভ করতে। এবং বাসায় পড়াশোনা যদি নিয়মিত করো তাহলে সমস্যা তৈরি হবে, এটা স্বাভাবিক। এবং সেগুলো প্রাসঙ্গিক এবং যুক্তিসম্মত সমস্যাগুলোকে অবশ্যই কমেন্টসে তোমরা লিখতে পারো। এখনো যদি কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা আমাকে জানাও, আমি সেই বিষয়গুলো দেখব। তাহলে তোমরা কমেন্টস দুই কারণে করতে পারো। একটা হচ্ছে যদি ক্লিয়ার দেখা না যায়, শোনা না যায় ক্লিয়ার। আরেকটা হচ্ছে কোনো টপিকসে রিলেভেন্ট কোনো টপিকসে যদি প্রাসঙ্গিক বিষয়ে সমস্যা মনে হয় সে বিষয়ে তোমরা বলতে পারো। তাহলে তরঙ্গের তীব্রতা সম্পর্কে আমরা কিছুটা জানলাম, এখন আমরা আরেকটু ডিসকাস করবো এই বিষয়ে। বোর্ডে সবাই লক্ষ্য করো, আমাদের তরঙ্গ তীব্রতা নিয়ে আশা করি তোমাদের কোনো কনফিউশন নাই। তরঙ্গ তীব্রতা আসলে কি, তীব্রতা শব্দটি আমরা কেন ব্যবহার করি,
তীব্রতা শব্দের প্রয়োগ সেই বিষয়গুলো আমরা কিছুটা দেখলাম। আমরা বললাম যে কোনো সূর্যের আলোর তীব্রতা বলতেও আমরা এটা বুঝি যে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হবে তাকে আমরা বলবো তীব্রতা। বেশি শক্তি সঞ্চালিত হলে তীব্রতা বেশি, কম শক্তি সঞ্চালিত হলে তীব্রতা কম। একইভাবে দেখো, এবং সেই তীব্রতার রাশি বলে আমরা দেখলাম I = P/A, I = W/AT, I = EV/V, I = 2π² f² a²ρV। তোমাদের কাজ দিলাম যে তীব্রতা নিয়ে কাজ করবা। তীব্রতা নিয়ে কি কি বিষয় আছে সব দেখবে। এখন দেখো, তীব্রতা নির্ভরশীল রাশি। তীব্রতা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে? আসলে কোন শব্দের তীব্রতা কি আসলে এমনি বেড়ে যাবে, এমনি পরিবর্তন হবে? বা সূর্যের আলোর তীব্রতা বা যে কোনো তীব্রতা তীব্র কখন হবে? আমরা তীব্র শব্দ বলি, তীব্র যাই বলি না কেন, তীব্রতাটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? শব্দের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে শব্দের তীব্রতা নির্ভরশীল রাশিগুলো হলো I = A। এ হচ্ছে বিস্তার। তাহলে উৎসের বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে যদি উৎসের বিস্তার বেড়ে যায় তাহলে তীব্রতা বেড়ে যাবে। উৎসের আকার বাড়লে বেশি শক্তি সঞ্চালিত হবে। তাহলে যেমন ধরো একটা মোমবাতি যদি বড় আকারের হয় তাহলে বেশি শক্তি সঞ্চালিত হবে, আকার বেড়ে যাবে, তখন আমরা বেশি তীব্র আলো পাবো। উৎস হতে শ্রোতার দূরত্ব, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে উৎস হতে শ্রোতার দূরত্বের বর্গের বাস্তবানুপাতিক। সুতরাং শ্রোতা যদি উৎস থেকে দূরে যায়, যেমন মোমবাতি যদি থাকে এই রুমে আর তুমি যদি পড়াশোনা করো পাশের রুমে, তাহলে তো তুমি আলো পাবা না। বা আলো থেকে বা কোনো শব্দ থেকেও আমরা যত দূরে সরে যাব, যেমন একটা টেলিভিশন শব্দ তৈরি করতেছে, তুমি যদি এখন অনেক দূরে দাঁড়ায় টেলিভিশনটা শুনো, তাহলে তুমি এই শব্দ ঠিক মতো শুনতে পারবে না, কারণ দূরত্ব যত বাড়বে শব্দের তীব্রতা তত কমে যাবে। মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে তীব্রতা তত বেশি হয়ে যাবে। তাহলে শব্দ যদি অনেক তীব্র শুনতে চাও তাহলে অবশ্যই একটা ঘন মাধ্যমে শব্দটাকে তৈরি করতে হবে। অনুনাদী বস্তুর উপস্থিতি, আমরা অনুনাদী বস্তুর উপস্থিতি বুঝতে হলে আমাদের বুঝতে হবে অনুনাদ কি সেই বিষয় নিয়ে আমরা এই ক্লাসের শুরুতে কথা বললাম। যারা এখনো বুঝতেছো না ওইটা দেখে নিও। অনুনাদ মানে হলো কি, আসলে যখন একটা বস্তুর কম্পাঙ্কে সমান কম্পাঙ্কে আরেকটা বস্তু ওই বস্তুর উপর আরোপ করা হবে তখন উচ্চ বিস্তার নিয়ে কাঁপতে থাকবে। তাহলে অনুনাদ হওয়া মানে সেখানে উচ্চ বিস্তার নিয়ে আরো বড় শব্দ তৈরি হওয়া, সুতরাং তীব্রতা বেড়ে যাবে। এবং মাধ্যমের বেগ, আচ্ছা, মাধ্যমের বেগের দিকে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে, মাধ্যমের বেগ যেদিকে সেদিকে যদি শব্দ তরঙ্গ, ধরো বাতাস যেদিকে ফ্লো করতেছে সেদিকে যদি আমরা শব্দ তরঙ্গটা তৈরি করি তাহলে তার তীব্রতা বেড়ে যাবে। এরকম ভাবেও আমরা শব্দের তীব্রতা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখন আসো, তাহলে দেখো এই রাশিগুলোর মাধ্যমে শব্দের তীব্রতা নিয়ন্ত্রণ করা যায় এবং এই রাশিগুলো পরিবর্তন করে শব্দের তীব্রতা বাড়ানো বা কমানো যায়। বইয়ে আরো অনেক বিষয় আছে, সেগুলো তোমরা পড়ে ফেলো, আশা করি বুঝতে পারবা। প্রমাণ তীব্রতা নিয়ে অনেক ব্যবহার আছে, তোমাদের ভালোভাবে বুঝতে হবে এই বিষয়ে। প্রমাণ তীব্রতা আসলে কি? দেখো, প্রমাণ তীব্রতা তৈরি হওয়ার জন্য আমাদের কম্পাঙ্ক হতে হবে 1000 হার্জ এবং তীব্রতা হবে 10⁻12 ওয়াট/মিটার²। সুতরাং বলা যায় 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 ওয়াট/মিটারের তীব্রতাকে বলা হয় প্রমাণ তীব্রতা। আমি আবারও বলতেছি, 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 ওয়াট/মিটার² তীব্রতাকে বলা হয় প্রমাণ তীব্রতা। তাহলে প্রমাণ তীব্রতা হওয়ার জন্য কন্ডিশন কয়টি? কন্ডিশন হলো দুইটি, একটা হচ্ছে 1000 হার্জ কম্পাঙ্ক এবং 10⁻12 ওয়াট/মিটার² তীব্রতা। সাধারণত আমরা
প্রমাণ তীব্রতাকে I নট দিয়ে প্রকাশ করি এবং I নট এর মান 10 ইনভার্স 12, এটা একটা ধ্রুব রাশি। সবাই বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে প্রমাণ তীব্রতার এই মান ব্যবহার করব। I নট 10 ইনভার্স 12 ওয়াট পার মিটার স্কয়ার। কিভাবে ওয়াট পার মিটার স্কয়ার একক আসছে সেই বিষয়ে আমরা আলাপ করছি। একইভাবে এই তীব্রতার ক্ষমতাকে বলা হয় প্রমাণ ক্ষমতা। আমরা চলে আসব শব্দোচ্চতা নিয়ে। দেখো, শব্দোচ্চতা, আমরা মানুষের উচ্চতা, আমরা টেবিল চেয়ারের উচ্চতা মাপতে পারি। কিভাবে মাপি? আমরা একটা স্কেল ইউজ করে তার হাইট মেপে ফেলি। শব্দের উচ্চতা কিভাবে মাপবো? শব্দ উচ্চতা আসলে কি সেটা আমাদের বুঝতে হবে। দেখো, সবার কণ্ঠ নিঃসৃত শব্দ সমান হয় না। আমরা কখনো বলি কেউ জোরে কথা বলে, কখনো বলি কেউ আস্তে কথা বলে। তাহলে একটা শব্দ কত জোরে বা কত আস্তে শোনাচ্ছে সেটা তুমি কিভাবে বুঝবা? পদার্থবিজ্ঞানে যে কোনো কিছু বুঝতে হলে তাকে একটা রাশি দিয়ে প্রকাশ করতে হবে এবং সেই বিষয় নিয়ে গবেষণা থাকবে, সেই বিষয় নিয়ে অনেক অ্যানালাইসিস থাকবে। সেরকম একটা শব্দকে কত জোরে বা আস্তে শোনাচ্ছে, বা তোমার শব্দ জোরে তোমার ফ্রেন্ডের শব্দ আস্তে, এটা কেন? এটাকে আমরা কিভাবে ফিজিক্সে ডিফাইন করতে পারি? যেমন আমি যেভাবে কথা বলি সেই শব্দ তোমাদের কাছে কেমন শোনায়, আরেকজন স্যারের কণ্ঠ নিঃসৃত শব্দ কেমন শোনায়, কোন শব্দ কার গলার বেসিক শব্দ জোরে এবং আস্তে, এই বিষয়গুলো অনেকের গলার শব্দ দেখবে প্রচন্ড তীক্ষ্ণ বা খুবই জোরে, আবার অনেকে খুব আস্তে কথা বলে। এই যে একটি শব্দ কতটা জোরে বা কতটা আস্তে তা আমরা যে মান দিয়ে বুঝতে পারবো। তোমরা জানো যে অনেক কিছুকেই পদার্থবিজ্ঞানের রাশি দিয়ে প্রকাশ করা সম্ভব। সেরকম একটি শব্দ কত জোরে বা কতটা আস্তে সে যে রাশি দিয়ে প্রকাশ করা হয় সেই রাশির নাম হচ্ছে শব্দ উচ্চতা। এখন এই শব্দ উচ্চতা অনেকটা তীব্রতা যাচাই করার উপর নির্ভর করে। তাহলে দেখো, শব্দ উচ্চতা কি? আমাদের ডেফিনেশন আকারে বলি, শব্দ উচ্চতা হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের দ্বারা একটি শব্দ থেকে আরেকটি শব্দ কত জোরালো, একটি শব্দ দ্বারা আরেকটি সাপেক্ষে আরেকটি শব্দ কতটা স্পষ্ট বা জোরালো শোনাচ্ছে সে বিষয় বোঝা যায়। এর একক হচ্ছে ফন। শব্দ উচ্চতার একক হচ্ছে ফন। তাহলে ধরো কোনো একজন ব্যক্তি যদি আস্তে কথা বলে, তার শব্দ উচ্চতা যদি 2 ফন হয়, আরেকজন যে তার ডবল জোরে কথা বলে তার শব্দের উচ্চতা হবে 4 ফন। এইভাবে আমরা শব্দ উচ্চতাকে ব্যবহার করি। আচ্ছা, শব্দ উচ্চতাকে সাধারণত আমরা এল দিয়ে প্রকাশ করি। শব্দ উচ্চতাকে সাধারণত আমরা প্রকাশ করি এল দিয়ে। এখন তোমরা আসো তীব্রতা লেভেল, শব্দের তীব্রতা। দেখো, এখন আমরা যে টপিকে আসতেছি এই টপিক খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে তোমাদের প্রশ্ন হয়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন হয়, এইচএসসি পরীক্ষায় প্রশ্ন হয় এবং এই টপিক সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পারবা।
তাহলে তোমরা লক্ষ্য করো তীব্রতা লেভেল খুবই গুরুত্বপূর্ণ রাশি। আমরা ক্রিয়েটিভ প্রশ্ন সলভ করানোর সময় তোমরা বুঝতে পারবে এবং বাসায় তোমরা দেখতে পারো তীব্রতার লেভেল কি। আসলে তীব্রতা লেভেল হচ্ছে শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদমকে বলা হয় তীব্রতা লেভেল। তাহলে আমরা দেখি এটা একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি। তীব্রতা লেভেল হচ্ছে একটা শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার। তাহলে শব্দের তীব্রতা কি তা আমরা পড়াইছি এবং প্রমাণ তীব্রতাও তোমাদেরকে পড়ানো হয়েছে। শব্দের তীব্রতা হলো কি? শব্দের তীব্রতা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি যায়, কোনো একটা প্রতি একক লম্বভাবে যায়, প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে কোনো লম্বভাবে যে পরিমাণ শক্তি সঞ্চারিত হয় তাকে বলা হয় তরঙ্গের তীব্রতা। এবং প্রমাণ তীব্রতা হচ্ছে 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এই তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাত করে তার লগারিদমকে বলা হবে তীব্রতা লেভেল। তাহলে দেখো এই সমীকরণ থেকে আমরা তীব্রতা লেভেলটাকে ডিফাইন করতে পারি। কোন শব্দের তীব্রতা আই এবং প্রমাণ তীব্রতা হচ্ছে আই নট, এর অনুপাতে 10 ভিত্তিক 10 বেজ লগারিদমকে বলা হয় তীব্রতা লেভেল। এখানে আমরা ওয়েভার-ফসনারের সূত্রটা ব্যবহার করতে পারি। ওয়েভারের-ফসনারের সূত্র অনুসারে শব্দচ্যুতা এন হচ্ছে তীব্রতার লগারিদমের সমানুপাতিক সম্পর্ক উঠলে এ আসে এবং সেখান থেকে আমরা একটা ছোট্ট প্রতিপাদনের মাধ্যমে তীব্রতা লেভেলের সমীকরণটা বের করে ফেলতে পারি। দেখো এই সমীকরণ দিয়ে আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যায় না, এটাকে আরেকটু ইউনিটারি বেসিসে আমাদের ভাগ করে নিতে হবে। সেক্ষেত্রে লক্ষ্য করো আমরা তীব্রতা লেভেলের দুইটা একককে ব্যবহার করি। দুইটা এককের একটার নাম হচ্ছে বেল। তীব্রতা লেভেলের একটার নাম হচ্ছে বেল। বেল আসলে তোমরা আবার মনে করো না যে বেল কোনো খাবার বা ফল। এই বেল হচ্ছে তীব্রতা লেভেলের একক, একটা বড় একক। কখন আমরা বলবো যে বেল এককে আছে কোনো একটা সমীকরণ? যখন প্রমাণ তীব্রতার চেয়ে 10 গুণ তীব্রতা তৈরি হবে। প্রমাণ তীব্রতার চেয়ে 10 গুণ তীব্রতা। যেমন ধরো তাহলে তীব্রতা আই যদি 10 আই নট হয়, আই যদি 10 আই নট হয় তখন আমরা বলবো যে আমাদের প্রমাণ তীব্রতা বেল এককে আছে। তাহলে বিটা ইকুয়াল এ লগ আই বাই আই নট। তাহলে প্রমাণ তীব্রতা চেয়ে 10 গুণ তীব্রতা হলে তাকে বলা হচ্ছে বেল একক। তাহলে আই না লিখে আমরা লিখতে পারি 10 আই নট বাই আই নট। আই নট কেটে গেল, বিটার মান চলে আসবে এ লগ 10 1। তাহলে বিটার মান আমরা এখানে পাই 1। আচ্ছা, বিটার মান যদি এখন 1 হয় সেক্ষেত্রে এর মান আমরা 1 পেয়ে যাই। আর এর মান 1 পেয়ে গেলে লেখা যায় বিটা ইকুয়াল লগ আই বাই আই নট। এই সমীকরণটিকেই তাহলে এখানে দেখো বেলের ডেফিনেশন থেকে আই এর জায়গায় 10 আই নট দেওয়া যায়, সেক্ষেত্রে বিটার মান 1 চলে আসে। আর বিটার মান 1 চলে আসলে এর মানও হয় 1। এর মান 1 হলে এই সমীকরণটিকে এভাবে লেখা যায় বেল এককে বিটা ইকুয়াল লগ আই বাই আই নট। তাহলে বেল এককে এ চলে যাবে, এ আউট হয়ে যাবে, এর মান 1 হয়ে যাবে। বিটা যদি কোনো প্রবলেমকে তুমি বেল এককে ইউজ করো তাহলে তার সমীকরণ ম্যাথমেটিক্যাল সলভের সমীকরণ লগ আই বাই আই নট। এর থেকে আরেকটু ছোট একক আছে যে এককের নাম হচ্ছে ডেসিবেল। তাহলে বেল এককের ছোট বেল এককের থেকে ছোট একক হচ্ছে ডেসিবেল। এই ডেসিবেল এককটি সবচেয়ে ব্যবহার করা হয় বেশি। ইনফ্যাক্ট সব জায়গায় দেখবা ডেসিবেল এককে ব্যবহার করা হচ্ছে। তাহলে বেল এককের 10 ভাগের 1 ভাগই হলো ডেসিবেল একক। তাহলে দেখো
ডেসিবেল এককে 10 log I বাই I নট সমীকরণ আসে। এই সমীকরণ আসে কিভাবে দেখো, বেল এককে কি হচ্ছে log I বাই I নট। বেল এককে সমীকরণ এটা হচ্ছে বেল এককে সমীকরণ বিটা ইকুয়াল log I বাই I নট। ডেসিবেল এককে এই বিটার মান হয়ে যাবে 10/1 তাহলে বিটা ইকুয়াল 10 log I বাই I নট। তাহলে এই সমীকরণ 2 বলি। তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের চূড়ান্ত সমীকরণ। তাহলে এটা হচ্ছে ডেসিবেল এককে, ডেসিবেল, আর এটা বেল। তাহলে দেখো বেল এককের সমীকরণ হলো বিটা ইকুয়াল log I বাই I নট, এবং বেল এককে যদি 10 দিয়ে ভাগ করা হয়, মানে 10/1 বেল এককের 10/1 হচ্ছে ডেসিবেল, 10 দিয়ে ভাগ করলে 10টা ওইদিকে চলে গেল, বিটা ইকুয়াল 10 log I বাই I নট। এই সমীকরণ দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ ক্রিয়েটিভ করানো হয়। তাহলে আমরা আজকের ক্লাসে তোমাদের তীব্রতার সমীকরণ I ইকুয়াল 2 স্কয়ার f স্কয়ার OV এবং তীব্রতার সবগুলো সমীকরণ পড়াইলাম, সেগুলো প্রবলেম তোমরা বাসায় দেখবা। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে তীব্রতা লেভেল। আমরা তীব্রতা পড়াই, তীব্রতা লেভেলের ডেসিবেল এককের ইকুয়েশনে দেখালাম 10 log I বাই I নট এবং বেল এককে log I বাই I নট। তোমরা দেখবা যদি স্পষ্ট উল্লেখ না করে দেয় বেল, তাহলে সবসময় ডেসিবেল একক ব্যবহার করবো, এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমে ডেসিবেল একক ব্যবহার করা হয়। আমরা আগামী ক্লাসে আরো পরবর্তী বিষয়গুলো নিয়ে পড়াবো এবং আমরা বিট পড়ানো শুরু করব। এই অধ্যায়ের আমরা অনেকটা শেষের দিকে চলে আসছি, এবং এই বিট এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। এরপরে তেমন মেজর টপিক নাই, এই চ্যাপ্টার শেষের দিকে চলে আসবে। এবং আমি আশা করি আমরা যদি বিট পড়াই, তোমরা বিট অনেক কিছু শিখতে পারবে নতুন করে, শব্দ সম্পর্কে, এবং মিউজিক কিভাবে কম্পোজিং এর ক্ষেত্রে কিভাবে আসলে শব্দের ফ্রিকোয়েন্সিগুলোকে ব্যবহার করা হয়, এইসব বিষয়ে আমরা অনেক সহজভাবে এবং খুব ভালোভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করব। দেখো আমার পড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে, বইয়ে তো সবকিছুই আছে, বইয়ে আছে বিভিন্ন ধরনের সাপোর্টিং বই পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যায়। আমি চাইবো তোমাদেরকে সহজ করে বোঝানো যায়, একটা টপিককে যেন সহজভাবে সাবলীলভাবে তোমাদের সামনে তুলে ধরা যায়। তোমরা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখো, আগামী ক্লাসে আমরা বিট সম্পর্কে পড়ানো শুরু করব, এবং এই চ্যাপ্টার শেষের দিকে চলে আসছে। আমরা এছাড়া আমি স্টাডি অফ ফিজিক্স গ্রুপেও চলতরিৎ পড়াচ্ছি, তোমরা যারা সংযুক্ত নেয় ওখানেও চলতরিতের ক্লাসটা দেখতে পারো। তো আজকের জন্য আজকে এই পর্যন্ত রাখতেছি, আমাদের ক্লাসের এখানে শেষ করতেছি। সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।